অর্থনৈতিক বৈষম্য দূরে সরিয়ে দিল এক প্রেমের সম্পর্ককে। মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। অনেক দিন পর স্বামীর মঙ্গলার্থে গাঁয়ের শিব মন্দিরে পুজো দিতে এসে দেখা হয়ে গেল পুরনো প্রেমিকের সঙ্গে, কিংবা পুরনো প্রেমই সুমিতাকে টেনে এনেছিল ওই মন্দিরে। দুজনের ভেতরের প্রেমের পবিত্র বন্ধন তখনও জাজ্জল্যমান, কিন্তু সামাজিক অনুশাসন ও অভিমানে সুমিতা দূরে ঠেলে দিল প্রেমকে। আশাপূর্ণা দেবীর ছোট গল্প এখনও নেভেনি হোমের আগুন আমাদের মনের সেই গোপন কুঠুরিকে উন্মুক্ত করে দেয়। মাঝরাতে হঠাৎ ঝড় উঠল। যেখানে যত কপাট আছে খিলছিটকিনির বন্ধনমুক্ত হয়ে আছড়ে পড়ল একযোগে। দেওয়ালের গায়ে গায়ে বাতাসের শোঁ শোঁ শব্দ আছাড় খাচ্ছে চাপা আর্তনাদের মতো। মুহূর্তে ধুলোয় ভরে গেল পরিচ্ছন্ন পরিপাটি ঘরদোর, বালিশ, বিছানা, আসবাবপত্র। অসতর্ক ঘুমন্ত মানুষ হঠাৎ জেগে এলোমেলো হয়ে যাচ্ছে। কোনটা সামলাবে আগে? ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসেছে সুমিতা। গলাটা শুকিয়ে কাঠ হয়ে উঠেছে তেষ্টায়, হাতে পায়ে ঘাম। না, ঝড়ে ঘুম ভাঙায়নি সুমিতার, ভাঙিয়েছে দুঃস্বপ্ন। মাঝরাতে যখন হঠাৎ ঝড় উঠেছে, দুঃস্বপ্ন দেখে জেগে উঠল সুমিতা। পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছে বিধবা ননদ নলিনী। ঝড়ে তাকে ধাক্কা দিতে পারেনি, ধাক্কা দিল সুমিতা। ঠাকুরজি, ঠাকুরজি, একটু জল দিতে পারো আমায়, ঠান্ডা জল? নলিনী হতচকিত হয়ে উঠে বসে ভয়তরাস গলায় প্রশ্ন করল, কি হয়েছে বৌদি? দাদা? না না, ভয় নেই ঠাকুরজি, দাদা তোমার বেশ ঘুমোচ্ছেন। আমারই কেমন হঠাৎ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। দেখছি গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও বাবা, কি ঝড় উঠল গো! ঝড় উঠল গো বলে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা সুমিতার প্রকৃতিতে খাপ খায় না। তবু বোকার মতো বসেই থাকলো সে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে। হঠাৎ খেপে যাওয়া আবদের মেয়ের মতো আকাশ থেকে পৃথিবী পর্যন্ত যেন আপসা আপসা করছে। নলিনী উঠে আত্মরক্ষার প্রাথমিক প্রতিবিধান স্বরূপ তাড়াতাড়ি জানালার কপাটগুলো বন্ধ করে দিয়ে কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে নিয়ে সসংকোচে বলে, বিছানার কাপড়ে জল খাবে বৌদি? খাবো না কেন বলো তো? আজ শঙ্করচণ্ডীর উপোস আছে না। ও, হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে খালি করে নলিনীর হাতে ফেরত দিয়ে সুমিতা সহস্বরে বলল, রাত্রে বার দোষ থাকে না ঠাকুরজি, তাছাড়া জল না খেলে পেরেই উঠতাম না ভাই। সহানুভূতিতে গলে যায় নলিনী। পেরে যে ওঠো কি করে তাই ভাবে। অবাক হয়ে যায় বাবা, মাসের মধ্যে কম করে 10-12টা দিন তো উপসেই যাচ্ছে। মাসে 2 মোটে একাদশী, তাইতেই তো আমার একেবারে। অপ্রতিভ হয়ে থেমে যায় নলিনী। বিধবার একাদশীর সঙ্গে নাকি সধবার কোনো কিছুরই তুলনা করতে নেই। তবে অবাক সে সত্যিই হয়। আজ পর্যন্ত সুমিতার মতো এমন অকাতর উপবাস পটুত্ব সে দেখেনি কারুর। দেখেনি এমন অসাধারণ স্বামী ভক্তি। রুগ্ন স্বামীর আরোগ্য কামনেতেই এই অন্তহীন তপশ্চর্যা সুমিতার, এই বেপরোয়া কৃচ্ছ সাধন। 33 কোটি দেবদেবতা কারোর উপর অনাস্থা নেই সুমিতার। ব্রতে আর উপবাসে যেন নিজেকে ঝাঁঝরা করে ফেলে বাঁচিয়ে তুলতে চায় স্বামীকে। বিয়ে হয়ে স্থগিত বিছানায় পড়ে আছে ললিত। শুধু অবাক নয়, কেমন যেন ভয়ও লাগে নলিনীর। নলিনী কি পারত? দেবেশ যদি বেঁচে থাকতো, তাকে বাঁচিয়ে তুলবার জন্য নলিনী পারত এত সাধনা করতে? 3টে রাতের বেশি সে তো রাত জাগতেই পারে না। আর তার কাল ঘুমের সুযোগ নিয়ে দিব্যি ফাঁকি দিয়ে পালিয়ে গেল দেবেশ।
আর সুমিতার তপশ্চর্যা যেন যুদ্ধ। অহরহ যেন কোনো অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করে চলেছে সুমিতা। পাশের ঘরেই ঘুমোচ্ছে ললিত। দুটো ঘরের মধ্যবর্তী খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে নীল বাল্বের মৃদু স্বপ্নময় আলো। ঘূর্ণমান বিজলি পাখার পক্ষতাড়নায় আন্দোলিত নেটের মশারির একাংশ। অজ্ঞাতসারেই সেদিকে তাকালো নলিনী। বলল, কি ভাগ্যিস এত ঝড়ের শব্দেও ঘুম ভাঙেনি দাদার। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছেন যে, সুমিতা বলল। ভারী অপ্রতিভ হয় নলিনী। আর কি যে পোড়া ঘুম আমার চক্ষে। কখন ঘুমোলেন? এই তো কিছুক্ষণ আগে। কি ভীষণ হাঁপের টান। উফ, দেখে সহ্য হয় না। ঘুমের ওষুধ দিতে তবে। আমি মুখ পুড়ি যেন বিছানায় পড়ি আর মরি, জ্ঞান থাকে না। তোমার কত কষ্ট হয় একলা। নলিনী ভারী কুণ্ঠিত হয়ে পড়ে। সুমিতার কিন্তু রাগ নেই, ক্ষমা আছে তার শরীরে। বলে, তোমারও তো সারাদিনের খাটুনির শরীর। শুয়ে পড়ো ঠাকুরজি, শুধু শুধু ঘুমটা ভাঙালাম তোমার। আমার ঘুমের মুখে আগুন, আর ঘুমোতে চাই না বাবা। সুমিতা হেসে ওঠে। রাগ করে ঘুমোবেই না আর? নাও নাও শুয়ে পড়ো। নলিনী শুয়ে পড়ে। মিনিট খানিক পরে মৃদু গলায় বলে, কি দুঃস্বপ্ন দেখলে বৌদি? দুঃস্বপ্ন? ও, যা দেখলাম বলবো কি না তাই ভাবছি। সুমিতা বলতে থাকে, দেখলাম কি যেন তোমার দাদার খুব বাড়াবাড়ি অবস্থা, আর আমি গিয়েছি অরুণেশ্বরের মন্দিরে পুজো দিতে। অরুণেশ্বর কি বৌদি? অরুণেশ্বর শিব যে, শোনোনি? আমার বাপের বাড়ি থেকে 3 ক্রোশ দূরে। ভারী জাগ্রত দেবতা। স্বপ্ন দেখছি সেই পথ, সেই পুকুর, সেই মন্দিরের সামনে নাট মন্দির। ষোড়শ প্রচারে পুজো সাজিয়ে সবে সিঁড়িতে উঠতে যাচ্ছি, আর ধাক্কা লাগলো একজনের সঙ্গে। ঝনঝন করে পড়ে গেল হাতের থালা। পুজোর সরঞ্জাম ছত্রাকার হয়ে গেল। চমকে উঠেই লোকটার দিকে তাকাতেই যেন হঠাৎ ঝড় উঠল। এলোমেলো হয়ে গেল চারদিক, আর ঘুমটা ভেঙে গেল। জেগে দেখি সত্যিই ঝড় উঠেছে। তাই তো। ভয়ে দুঃখে গলা বুজে আসে নলিনীর। পুজো দিতে গিয়ে ছড়িয়ে পড়ে গেল। কি জানি কপালে কি আছে। সাড়া পাওয়া যায় না সুমিতার দিক থেকে। নিঃশব্দ কয়েকটা মিনিট। বৌদি, তোমার কিন্তু একবার যাওয়া উচিত। কোথায়? সুমিতা যেন চমকে ওঠে। ওই যে যেখানে বললে, ওই অরুণেশ্বরের মন্দিরে। যাওয়া উচিত? ধর্মর করে উঠে বসে সুমিতা। সত্যি বলছো ঠাকুরজি? যাওয়া উচিত? যাওয়া যায়? তাই তো ভাবছি বৌদি। কি অপরাধী যে কি হচ্ছে কে জানে। সাজানো পুজো নষ্ট হয়ে গেল। এ স্বপ্ন তো ভালো নয়। আমি বলি একদিন যাও। সুমিতা ততক্ষণে শুয়ে পড়েছে ফের। নিস্তেজ গলায় বলে, কি করে যাব? তোমার দাদার এই অবস্থা। নলিনী সান্ত্বনার সুরে বলে, আমি তো রয়েছি, যেমন করে হোক চালিয়ে নেব। দূরের রাস্তা তো নয়। ভোরের গাড়িতে বেরোলে সন্ধ্যের মধ্যেই তো ফিরতে পারবে। তা পারা যায়। তাহলে আর চিন্তা করো না বৌদি। ষোড়শোপচারে পুজো নিয়ে মানসিক করে এসো দাদার নামে। মানসিক করে আসবো তোমার দাদার নামে? ও, কিন্তু স্বপ্নের কি সত্যি কোনো মানে আছে ঠাকুরজি? ভালো স্বপ্নের না থাক, দুঃস্বপ্নের খুব আছে বৌদি। দেখলাম তো কতবারই। নলিনীর কথাই রইল। রুগ্ন স্বামীর জন্যে দেবতার কাছে মানসিক করতে 7 বছর পরে আবার বাপের বাড়ির দেশে পা দিল সুমিতা। ঘণ্টা 3 পথ। তবু ওই 7 বছরেও
সময় হয়নি 1 ঘন্টার জন্য আসতে। কিন্তু কার কাছেই বা আসবে? সুমিতার বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বাপ গেলেন মারা, ভাই ভাত চলে গেল বিদেশে। কোথায় তবে আসবে সুমিতা? আজই যে এসেছে এ কি বাপের বাড়িতে? না, বাড়িতে নয়, বাপের বাড়ির দেশে। স্টেশন থেকে গরুর গাড়ি ঠিক করেছে সোজা শিবতলায় যাবার চুক্তিতে। মরচে পড়া একটা তালা ঝোলানো বাপের বাড়ির দরজাটা একটিবার চোখে দেখে চক্ষু সার্থ করার স্বাদ নেই সুমিতার। কিন্তু স্টেশন থেকে সোজা গেলেও কি পৌঁছতে পারবে ঠিক সময়ে? রাস্তার মহিমায় গাড়ির গতি ক্রমশই মন্থর হয়ে আসছে। পথের এখনো অনেক বাকি যে। 12টা বাজলে মন্দিরের দরজা যাবে বন্ধ হয়ে। বিমল, তোর ঘড়িতে কটা বাজলো বাবা? পল্লী প্রকৃতির শোভা সন্দর্শন নিরত অন্যমনস্ক বিমল চমকে উঠে মণিবন্ধের ঘড়িটার দিকে চোখ বুলিয়ে বলল, 11:35 মামি। বলিস কি? সুমিতার কণ্ঠে উদ্বেগ। 12টা বাজলেই যে বন্ধ হয়ে যাবে রে, কি হবে? কুছ পরোয়া নেই মামি, কাল বেলা 12টা নাগাদ ঠিক পৌঁছে যাবে দেখো। যা বাপু, বাজে বকিসনি, প্রাণ ছটফট করছে আমার। এত কষ্ট করে এসে পুজো না দিয়ে ফিরে যাব? ফিরতে তো আমাকে হবেই আজ। গাড়োয়ানটাকে একটু বল না বাবা। বিমল হতাশার ভঙ্গিতে 2 হাত উল্টে বলে, বলে আর কি হবে মামি, ওর তো দোষ নয়, দোষ তোমার বাপের দেশের চৌরঙ্গির। উফ, রাস্তা বটে একখানা। সুমিতা সে কথায় কান্না দিয়ে ব্যাকুলভাবে বলে, এই রাস্তা দিয়েই তো সব কাজ চলছে এদেশের। যাই হোক, তুই একবার ভালো করে তাড়া দে গাড়োয়ানটাকে। তাড়া খেলেই ওর পালোয়ান বলদটা 2টি ঝোপ জঙ্গল ভেঙে ঊর্ধ্বশ্বাসে ছুটবে। এই কি তোমার বিশ্বাস মামি? ওরকম গা আলগা কথা কোষ নে বিমল, শুনে গা জ্বালা করে। তোর সঙ্গে আশাই ঝগমারি হয়েছে আমার। বেশ, তুই না পারিস আমিই বলছি। না, তুমিই দেখছি সত্যিই চটেছ মামি। ওহে ও মহাপ্রভু, গাড়ি যে তোমার পেছন দিকে এগোচ্ছে মনে হচ্ছে, ব্যাপারটা কি? গাড়োয়ানটা গরু দুটোকে ধাক্কা মেরে বিব্রতভাবে বলে, আগে বাবু রাস্তা খারাপ। এবার সুমিতা নিজেই মুখ বাড়ায়, রাস্তা খারাপ সে তো তোমাদের জানা আছে বাপু, তবে ভরসা দিলে কেন ঠিক সময়ে পৌঁছে দেবে বলে? আগে হয়ে যাবে ঠিক। শেষ অস্ত্র হিসাবে গাড়োয়ানটা গরুকে আর একবার ধাক্কা মেরে একটা অবদ্ধ কটূক্তি করে অবলা জীব দুটির উদ্দেশ্যে। পর মুহূর্তেই তারা স্বাভাবিক মন্থরতা ত্যাগ করে অসমতালে দৌড়তে থাকে। ঝাঁকুনি লেগে কাইল হয়ে যাবে সুমিতা, নাকি ওর ভিতরের আলোড়নটাকে সহনীয় করতে বাইরের এমনি একটা ঝাঁকুনির প্রয়োজন ছিল? দৈহিক ক্লেশ কি মানসিক যন্ত্রণার ঔষধ নয়? অসহনীয় আবেগে কেন তবে লোকে দেওয়ালে মাথা ঠোকে, চুল ছেড়ে, নিজের হাত কামড়ায়? অকস্মাৎ একটা অর্থহীন আবেগে এমন পাগলের মতো ছুটে চলে আসার জন্যে কি সেই মানসিক যন্ত্রণা শুরু হয়েছে সুমিতার? কিন্তু বিমলের তো মানসিক সমস্যার বালাই নেই, ওর পক্ষে এই বোতল ঝাঁকুনি অসহ্য। তাই মিনিট 2-3 উফ আহ করার পর হঠাৎ চিৎকার করে ওঠে, মাসি গো, তোমার বাবার দেশে হাসপাতাল আছে তো? হাসপাতাল? সুমিতা চমকে উঠে অবাক হয়ে বলে, কেন? কেন কি মামি, তুমি কি ভাবছো হাড়গোড়গুলো আস্ত নিয়ে ফিরতে পারবো? হয়েছে, খুব বীরপুরুষ বটে, দেখছি তোকে না আনলেই ভালো ছিল চাকর বাকর কারুর সঙ্গে। বিমল টেবিলের অভাবে বাম হাতের তেলোয় ডান হাতের ঘুষি বসিয়ে বলে, আচ্ছা আবার এসো একদিন, আমি স্ট্যাম্প কাগজে লিখে দিচ্ছি। সে বেটা তোমার এই এরোপ্লেন থেকে লাফে পড়ে যেদিকে 2 চোখ যায় ছুটবে। উহ, ভাবলাম মুফত যদি বাংলার পল্লী সৌন্দর্যের কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যেতে পারি, মন্দ কি? বাবা নমস্কার, ক্যামেরায় হাত দেবার ক্ষমতাটুকু রইল না, এখন প্রাণটা নিয়ে। একটা প্রবল ঝাঁকুনির মধ্যে কথার শেষাংশ তলিয়ে গেল।
দম ফেরবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুমিতা বলে, সব কষ্ট সার্থক হয় যদি গিয়ে মন্দিরের দরজাটা খোলা পাই। মিনিট কয়েক নিস্তব্ধ। নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল সহসা প্রশ্ন করে, আচ্ছা মামি, সত্যি কি সেই পাথরের নোড়ানুড়ির ওপর ওই রকম ঐকান্তিক বিশ্বাস আছে তোমার? বিশ্বাস থাকবে না? বাহ! সুমিতা যেন অবাক হয়ে গেছে। থাকবে না কেন, সে কথা তো হচ্ছে না, বলছি সত্যি আছে কি? হিন্দুর মেয়ে, বাঙালির মেয়ে, শিব ঠাকুরে ভক্তি থাকবে না? তুই বলিস কি বিমল? বিমল পথের দিকে মুখ ফিরিয়ে মৃদু হেসে বলে, না, আর কিছু বলবার নেই আমার, উত্তর পেয়ে গেছি। তুই বাপু দিন দিন হেয়ালি হচ্ছিস। উত্তর আবার কি পেলি? সুমিতার স্বর অপ্রতিভের। কোথাও যেন ধরা পড়ে গেছে ও। অতঃপর উভয়েই চুপচাপ। বৈশাখের দুপুরের প্রচণ্ড রৌদ্রে গাড়ি চলতে থাকে, কখনো এলোমেলো দ্রুত গতিতে, কখনো ঢিমে তালে। দুপাশে মাঠের পর মাঠ, জনবসতির চিহ্ন মাত্র নেই এদিকে। মাঝে মাঝে এক এক জায়গায় আম, কাঁঠাল, লিচুর বাগান। কচ্ছিৎ বা একাধটা কঙ্কালসার মনুষ্য মূর্তি চোখে পড়ছে। সে বোধ করি ওই উদ্যান রক্ষক। মন্দিরের কাজ বরাবর সবুজের শোভাও আর চোখে পড়ে না, শুধু রুক্ষ ধুধু মাঠ। মেলার মাঠ, বছরে দুবার করে মেলা বসে এখানে। প্রধান মেলা হয়ে গেছে এই চড়কের দিন, আর একটা হবে দুর্গাপূজার বিজয়ায়। ছেলেপুলের কি বিপুল উৎসাহে এই উৎসবের দিন গুনছে সুমিতা। কি প্রবল আকর্ষণ ছিল শিবতলার দিকে। সুবিধের জন্যে এই পাড়ার পিসির বাড়িতে কয়েকটা দিনের জন্য আস্তানেই গাড়ত দুই ভাই বোনে। কিন্তু আকর্ষণটা কি শুধুই উৎসবের, শুধুই মেলার বাজারের? পরের অংশটা আজই পোস্ট করছি। কারুর যদি ভালো লাগে তিনি পড়তে পারেন। সঙ্গে থাকতে অনুরোধ জানাই বন্ধুদের।